ছাত্রীরা, আজকে আমরা লেন্সের বাকি অংশটুকু পড়ব। এখানে আমরা লেন্সের গঠনের বিভিন্ন পার্টগুলো, অর্থাৎ আলোক কেন্দ্র কাকে বলে, ফোকাস কাকে বলে, এই ধরনের সংজ্ঞাগুলো যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা শিখব। আর শিখব যে লেন্সের যখন কোনো বস্তু লেন্সের সামনে বস্তু থাকবে সেক্ষেত্রে কীরকম প্রতিবিম্ব তৈরি হবে আর প্রতিবিম্বগুলোর বৈশিষ্ট্য কী কী, আর সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু লেন্সকে বিভিন্ন প্রয়োজনে বর্তমানে ব্যবহার করা হয়। তাহলে চলো আমরা শুরু করি। লেন্সের আমরা আজকে যেটা ফার্স্ট শিখবো সেটা হচ্ছে আলোক কেন্দ্র। আমরা শিখেছি যে লেন্স দু প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স, অবতল লেন্স। তাহলে উভয় প্রকার লেন্সেরই আলোক কেন্দ্র বলতে আমরা কি বুঝি। তাহলে যখন আমি এখন একটা উত্তল লেন্স আঁকছি, উভত্তল বা উত্তল, এবং সেই লেন্সের প্রধান অক্ষ আমরা শিখেছিলাম যে লেন্সের প্রধান অক্ষ হচ্ছে উত্তল তল দুটো যে গোলকের অংশ, অর্থাৎ যে বৃত্তের অংশ, সেই বৃত্তের যে কেন্দ্র সেগুলো হচ্ছে বক্রতা কেন্দ্র। এগুলো আমরা শিখেছি আগের দিন। আর একবার আমরা রিপিট করে নিই যে একটা লেন্স তার গোলীয় তল দুটো যে বৃত্তের অংশ তার যে কেন্দ্র, তাদেরকে আমরা বলছিলাম কি না বক্রতা কেন্দ্র। তাহলে এখানে দুটো গোলীয় তল, তাহলে দুটো বৃত্ত আমরা দেখো একটু ডটেড লাইন দিয়ে এঁকেছি, এবং দুটো বক্রতা কেন্দ্র। এবং আমরা দেখেছিলাম এই বক্রতা কেন্দ্রগুলোকে যদি একে অপরের সঙ্গে যুক্ত করিয়ে দিই একটা লাইন দিয়ে, তাহলে কি তৈরি হবে, আমরা যে লাইনটা বা সরলরেখাটা পাবো সেটা হচ্ছে প্রধান অক্ষ, যেটা লেন্সকে ছেদ করে গেছে, প্রধান অক্ষ। এরপর আমরা পড়েছিলাম যে লেন্সের প্রধান অক্ষ আর বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ পড়েছিলাম, যেটা বলা হচ্ছিল লেন্সের মধ্যবিন্দু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব তাকে বক্রতা ব্যাসার্ধ বলা হয়। এবং সেই বক্রতা ব্যাসার্ধ আমরা কি কাজে ব্যবহার করেছিলাম, দুটো লেন্সকে যেমন উভয়তল বা অবতলোত্তল ওই ধরনের লেন্সের যখন পার্থক্য করছিলাম তখন এই বক্রতা ব্যাসার্ধ কার বেশি কার কম এই তুলনা দিয়ে আমরা ব্যাপারটাকে তো ডেফিনেশন দিচ্ছিলাম। এখন আমরা চলো দেখি যে এই আলোক কেন্দ্র বিষয়টা কি, আলোক কেন্দ্র কোথায় অবস্থিত, আলোক কেন্দ্রের প্রয়োজনীয়তাটা কি। তাহলে দেখো, যখন একটা উত্তল লেন্সের আলোক কেন্দ্রের কথাটা আমরা বলবো, তখন আলোক কেন্দ্র হচ্ছে যখন কোনো উত্তল লেন্সে একটা আলোক রশ্মি, যে কোনো আলোক রশ্মি তির্যকভাবে এসে আপতিত হবে, তারপর যখন লেন্সের মধ্যে দিয়ে গিয়ে অপর তল থেকে নির্গত হবে, যদি আপতিত রশ্মি আর নির্গমন রশ্মি একে অপরের সঙ্গে সমান্তরাল হয়, সেক্ষেত্রে লেন্সের ভেতরে আলোক রশ্মির গতিপথ প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তাকেই আমরা বলবো কি আলোক কেন্দ্র। তাহলে ছবি অনুযায়ী ও হচ্ছে কি না লেন্সের আলোক কেন্দ্র। তাহলে দেখো, আরো একবার আমি সংজ্ঞাটা বলছি, সংজ্ঞাটা তোমাদের বইতে নেই, তোমরা যদি মনে করো লিখবে তাহলে যেটা আমি বলছি সেটা নিজেদের মতন করে গুছিয়ে লিখে নিও। সেটা কি না, কোনো লেন্সে, সেটা উত্তল হতে পারে অথবা অবতল হতে পারে, কোনো লেন্সে যখন আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হবে বা আলোক রশ্মি আপতিত হবে, আপতিত হয়ে নির্গমন, অপর তল থেকে যখন নির্গমন ঘটবে, যদি আপতিত রশ্মি ও নির্গমন রশ্মি একে অপরের সঙ্গে সমান্তরাল হয়, সেক্ষেত্রে লেন্সের ভেতরে রশ্মির গতিপথ প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকেই বলা হচ্ছে আলোক কেন্দ্র। এবং এখানে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ও হচ্ছে আলোক কেন্দ্র। এখন যদি লেন্সটা ভীষণ পাতলা হয়, পাতলা লেন্স মানে কি, এই লেন্সের যে বেধটা সেটা কিন্তু তুলনামূলকভাবে কি সরু, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আলোক কেন্দ্র হচ্ছে সেই বিন্দু যেটা প্রধান অক্ষের উপর অবস্থিত, এবং তখন আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়, আপতিত হওয়ার পর সে যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে তার কিন্তু কোনো রকম কি অভিমুখের পরিবর্তন ঘটবে না। অর্থাৎ পাতলা লেন্সের ক্ষেত্রে আর যে রশ্মি দিয়ে আলোক রশ্মি গমন করবে কোনো লেন্সের মধ্যে দিয়ে, এবং সেক্ষেত্রে লেন্সের মধ্যে দিয়ে আলোক রশ্মির গতিপথ সবসময় কি একটা লাইন মেনটেন করে হবে, একই সরলরেখায় থাকবে, কোনো রকম তাদের
ডেভিয়েশন, কোনো রকম তাদের চ্যুতি ঘটবে না, অর্থাৎ একই পথে তারা যাবে, লেন্সে ঢুকবে যে পথে, লেন্স থেকে বেরোবেও ঠিক সেই পথে, তাহলে তাকেই বলা হচ্ছে আলোক কেন্দ্র। কিন্তু নর্মালি আমরা আলোক কেন্দ্রের যে সংজ্ঞাটা, যেটা আমি প্রথমে বললাম দুটো রশ্মি সমান্তরাল, সেই সংজ্ঞাটাই আমরা উল্লেখ করব। পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কি? পাতলা লেন্সের ক্ষেত্রে যখন আলোক রশ্মি, যে বিন্দুগামী আলোক রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর একই সরলরেখা বরাবর চলে যায়, তাকেই বলা হচ্ছে প্রধান অক্ষের উপর অবস্থিত সেই বিন্দুকে বলা হচ্ছে কি না আলোক কেন্দ্র। এবারে যদি এরকম প্রশ্ন আসে, আচ্ছা আলোক কেন্দ্র, পাতলা লেন্সের আলোক কেন্দ্রে মধ্যে দিয়ে আগত রশ্মি বা নির্গত রশ্মি গতিপথ কিরকম হয়, তখন আমরা বলবো যদি আলোক রশ্মি কিরকম না ওই ও বিন্দুগামী হয় বা আলোক কেন্দ্রগামী হয়, তাহলে আলোক রশ্মি কোনো রকম কি অভিমুখের পরিবর্তন ঘটবে না, যে পথে সে আসছিল সেই পথ বরাবরই সে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হলো আলোক কেন্দ্র। এরপর আমরা দেখব লেন্সের অপসারী ও অভিসারী ক্রিয়া। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। এখন আমরা দেখব লেন্সের অভিসারী ও অপসারী ক্রিয়া বলতে আমরা কি বুঝি। যখন প্রথম দিন যখন লেন্স পড়িয়েছিলাম, তখন আমরা লেন্সের পার্থক্য যখন পড়ছিলাম বা বলছিলাম, উল্লেখ করছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স, অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স। তাহলে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়াটা কিরূপ আর অবতল লেন্সের অপসারী ক্রিয়াটা কিরূপ, সেটাই আমরা এখন দেখব। একটা উত্তল লেন্সকে যখন আমি আঁকবো, সেই উত্তল লেন্সের, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা আলোক কেন্দ্র আমরা শিখেছি। এখন উত্তল লেন্সকে আমি যদি কয়েকটা টুকরোতে বিভাজিত করি, অর্থাৎ তাকে যদি এভাবে আমি কতগুলো লাইন দিয়ে টুকরো টুকরো করি, তাহলে দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা টুকরো, তাদেরকে কি বলতে পারি, এক একটা প্রিজম বলতে পারি, প্রিজমের অংশ। প্রথম যে টুকরোটা দেখো, এটা ত্রিভুজাকার, তাহলে এটা কি হচ্ছে প্রিজমের একটা প্রধান ছেদ। দ্বিতীয় যে অংশটা, সেটা আবার একটা চারটে বাহু আছে, তাহলে এটা কিন্তু কি হচ্ছে না, এটা কিন্তু মাথাটা কাটা অবস্থায় যদি প্রিজমটাকে আমরা ভাবি, একটা প্রিজমের মাথাটা যদি আমরা কেটে দিই, তাহলে এই যে অংশটা সেটাই হচ্ছে এই অংশগুলো। তার মানে ওপর দুটো অংশ, একদম ওপরের দুটো অংশ, ওপর আর নিচে, তাটা পুরো একটা প্রধান ছেদ পাচ্ছি প্রিজমের। বাকি অংশগুলো হচ্ছে প্রত্যেকের মাথা কাটা প্রিজমের অংশ। তাহলে কি হচ্ছে না, যখন এরকম কোনো প্রিজমে আলোক রশ্মি পড়লে আমরা কি দেখেছি, আলোক রশ্মি কোনো প্রতিসারক তলে পড়ছে, অপর প্রতিসারক তল থেকে যখন নির্গত হচ্ছে, তখন সে কোন দিকে বেঁকে যায়, ভূমির দিকে বেঁকে যায়। যদি ছবিটা আমরা একটু আঁকি, মনে করো এই হচ্ছে আলোক রশ্মি পড়লো, পড়ে কিন্তু গমন করে কোন দিকে যাচ্ছে, যেদিকে ভূমি সেই দিকে বেঁকে যাচ্ছে। ঠিক একইভাবে যদি অপসারী ক্রিয়া কি না, যখনই আলোক রশ্মি ধরো লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লো প্রিজমের মধ্যে, তখন কি ঘটনা ঘটবে, সবসময় প্রিজমের ভূমির দিকে বেঁকে যাবে। তাহলে প্রিজমের ভূমির দিকে বেঁকে গেলে আমরা এরকম একটা ছবি পাবো। তাহলে দেখো এখানে প্রত্যেকে কিন্তু কি হচ্ছে, এটা হচ্ছে ওর ভূমি, প্রধান ছেদের ভূমি, এটাও তার ভূমি, তাহলে ভূমির দিকে কিন্তু বেঁকে যাচ্ছে। তার মানে কি বলতে চাইছি, আমরা বলতে চাইছি যে এইভাবে যদি আমি একটা কোনো লেন্সকে যদি আমি অনেকগুলো প্রিজমের টুকরো হিসাবে কল্পনা করি, তাহলে প্রিজমের যে কনসেপ্ট, মূল নীতি, যে আলোক রশ্মি প্রিজমের ওপর পড়লে সবসময় ভূমির দিকে বেঁকে যাবে, সেই নীতি অনুযায়ী প্রত্যেকটা রশ্মি ওই প্রত্যেকটা প্রিজমের পার্ট থেকে যখন বাঁকবে, প্রতিসরণ ঘটবে, তখন তারা বেঁকে গিয়ে কি হচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে সমান্তরাল রশ্মিগুলো কি হচ্ছে, প্রধান অক্ষের ওপর অবস্থিত একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তাকে আমরা ধরো এফ নাম দিচ্ছি। তাহলে সেই কি হচ্ছে, সমান্তরাল রশ্মি একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে সমান্তরাল রশ্মি তৈরি হয়ে যাচ্ছে কি অভিসারী রশ্মিতে পরিণত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া। এখানে আমরা যখন বলবো বা বোঝাবো, তখন কিন্তু আমরা এই প্রিজমের প্রত্যেকটা পার্টের কথা উল্লেখ করব। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আমরা অবতল লেন্সের কথা ভাবি, অবতল লেন্সের গঠনটা যদি তোমরা ভাবো, মাথা আর মানে উপরতলগুলো মোটা, মধ্যভাগ হচ্ছে সরু। তাহলে একেও যদি আমরা একটা প্রধান অক্ষ দিয়ে বিচার করি, তাহলে কি দেখবো, প্রত্যেকটা অংশকে যদি আমরা এরকম টুকরো টুকরো করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব প্রিজম। এবার প্রিজমের ভূমি সবসময় চওড়া, মাথাটা সরু, তার মানে এটা হচ্ছে, এখানে কি হচ্ছিল, এখানে আমরা সবগুলোই কি পেলাম, যে
এক একটা টুকরো পেলাম এবং সবার ভূমি কিন্তু কি উপরের দিকে, প্রধান অক্ষ থেকে উপরের দিকে, এখানে প্রধান অক্ষ থেকে নিচের দিকে। এখানে ভূমি কি ছিল? প্রধান অক্ষের দিকে ছিল। তাহলে এখন যদি আলোক রশ্মি এখানে আপতিত হয়, সমান্তরাল আলোক রশ্মি, তাহলে কি ঘটনা ঘটবে দেখো। ওই একই কনসেপ্ট, ভূমির দিকে বেঁকে যাবে। আর ভূমি কোণগুলো উপরের গুলো। তাহলে এই প্রথম অংশটাতে যদি আমরা বিচার করি, তাহলে আলোক রশ্মি পড়ে ভূমির দিকে বেঁকে গেল। আবার এখানে আলোক রশ্মি পড়ে ভূমির দিকে বেঁকে গেল। এরকম ভাবে আলোক রশ্মিগুলো পড়ছে আর যেগুলো ভূমি, সেই ভূমির দিকে কিন্তু বেঁকে যাচ্ছে। তার মানে আমরা যদি প্রত্যেকটা পার্ট থেকে প্রতিসৃত রশ্মিকে বেরোতে দেখি, তাহলে তারা কিন্তু সবাই কি করছে? ভূমির দিকে বেঁকে যাচ্ছে এবং তাদেরকে দেখে মনে হচ্ছে কি তারা যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে তাদেরকে মেলানোর উপায় কি? পেছনের দিকে ডটেড লাইন দিয়ে আমি যদি তাদেরকে মেলাই, তাহলে ডটেড লাইন দিয়ে যদি আমি মেলাই, তাহলে প্রত্যেকটা রশ্মি কি হচ্ছে? প্রত্যেকটা রশ্মি এখানে এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে এবং যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে আমরা জোর করে মেলাচ্ছি, তাকে আমরা এখন এফ নাম দিচ্ছি। অর্থাৎ অপসারী, এখানে এটা একটা অপসারী ক্রিয়া হচ্ছে। কিরকম না, সমান্তরাল রশ্মি পড়ছে, প্রিজমের কনসেপ্ট থেকে রশ্মিগুলো ভূমির দিকে বেঁকে যাচ্ছে এবং তাদেরকে যদি আমি পেছনের দিকে বর্ধিত করি, তারা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হচ্ছে এবং দেখে মনে হচ্ছে কি যেন সবাই ওই যে চারিদিকে ছড়িয়ে পড়া যে রশ্মিগুলো যেন ওই বিন্দু থেকে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে এখানে অপসারী ক্রিয়া আমরা লক্ষ্য করলাম। তাহলে সমান্তরাল রশ্মি এখানে অপসারী রশ্মিতে রূপান্তরিত হলো। তাহলে এটাই হচ্ছে তোমার অবতল লেন্সের অপসারী ক্রিয়া। বোঝা গেল? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের খুব গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। এরপর আমরা ফোকাস তলে চলে যাব। এখন আমরা লেন্সের ফোকাস বিন্দু কি এবং ফোকাস তল কাকে বলে সেটাই আমরা দেখব। ফোকাস বিন্দু হচ্ছে লেন্সের, আমরা যে ছবিটা আগে এঁকেছিলাম যেখানে সব সমান্তরাল রশ্মিগুলো প্রতিসরণের পর একটা বিন্দুতে মিলিত হচ্ছিল, তাকেই আমরা ফোকাস বিন্দু হিসেবে জানবো। এবারে বিষয়টা হচ্ছে লেন্সের দুটো গলীয় তল রয়েছে এবং আমরা দেখব এই যে কোনো লেন্সেরই দুটো করে ফোকাস বিন্দু রয়েছে। তাহলে প্রথম ফোকাস বিন্দু সেটা কি না, যদি কোনো একটা F1 নাম দিচ্ছি, যদি প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু থেকে একগুচ্ছ অপসারী রশ্মি লেন্সের উপর আপতিত হয়, আপতিত হওয়ার পর তারা যদি প্রতিসরণ ঘটে লেন্সের দ্বারা, প্রতিসরণের পর তারা যদি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, তাহলে ওই প্রধান অক্ষের ওপর অবস্থিত বিন্দুটাকে বলা হবে কি না প্রথম মুখ্য ফোকাস। ঠিক একইভাবে কোনো একটা অবতল লেন্সের ক্ষেত্রে আমরা এরকম ভাবে ছবিটা যদি আঁকি যে যখন আলোক রশ্মিগুলো একটা প্রধান অক্ষের উপর একটা বিন্দুগামী, প্রধান অক্ষের উপর একটা বিন্দুগামী আলোক রশ্মি, দেখো এই যদি লেন্সটা না থাকতো তাহলে তারা কিন্তু কোথায় গিয়ে মিলিত হতো? ওই বিন্দুতে গিয়ে মিলিত হতো। তাহলে এরকম যদি একগুচ্ছ রশ্মি এবং সেই রশ্মিগুলোর প্রকৃতি কেমন হবে? সেই রশ্মিগুলো কিন্তু সবাই একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে অভিসারী রশ্মি। এখানে কি হয়েছিল? অপসারী রশ্মি। তাহলে অভিসারী রশ্মি, একগুচ্ছ অভিসারী রশ্মি, তারা যখন, ছবিটা আমরা এঁকে নিই, তাহলে কি ব্যাপারটা হলো আমরা দেখে নিই না। অবতল লেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে না, একগুচ্ছ অপসারী রশ্মি, অভিসারী রশ্মি, যারা লেন্সের অবর্তমানে সবাই গিয়ে মিলিত হবে F1 বিন্দুতে, সেই এরকম একটা অভিমুখী বিন্দু অভিমুখী, যে বিন্দু অভিমুখী রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে, প্রধান অক্ষের সমান্তরালে তারা নির্গত হবে, তখন ওই যে প্রথম যে বিন্দু অভিমুখী ছিল সেই বিন্দুটাকে আমরা ফোকাস বিন্দু বলবো এবং অবশ্যই সেটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস।
তাহলে আমাদের প্রথম মুখ্য ফোকাসের কনসেপ্ট কি? উত্তল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কিভাবে সংজ্ঞাটা দেবো? প্রথম মুখ্য ফোকাসের সংজ্ঞাটাও যদি আমাদের বলে, দুটো মিলিয়ে আমরা কিভাবে বলবো না, প্রধান অক্ষের ওপর অবস্থিত যে বিন্দু থেকে নির্গত অপসারী রশ্মিগুচ্ছ, প্যাকেটে লিখবো উত্তল লেন্সের ক্ষেত্রে, অথবা যে বিন্দুগামী অভিসারী রশ্মিগুচ্ছ, ব্র্যাকেটে লিখবো অবতল লেন্সের ক্ষেত্রে, লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। এক্ষেত্রেও দেখো সমান্তরালে নির্গত হচ্ছে, এক্ষেত্রেও সমান্তরালে নির্গত হচ্ছে। তাহলে লেন্স দ্বারা প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে, প্রধান অক্ষের উপর অবস্থিত সেই নির্দিষ্ট বিন্দুকে আমরা কি বলবো? প্রথম মুখ্য ফোকাস। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞাটাও পড়বো, সেটা খুবই সহজ। এখানে আমরা ঠিক উল্টোটা, অর্থাৎ একগুচ্ছ সমান্তরাল রশ্মি লেন্সের উপর যখন আপতিত হবে এবং আপতিত হওয়ার পর প্রতিসৃত যখন হয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে লেন্সের অভিসারী ক্রিয়া, তখন আমরা বলবো ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলবো কি না দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক একইভাবে এখানেও তাই। তাহলে এখানেও তাই না দ্বিতীয় মুখ্য ফোকাস F2। তাহলে এখানে আমরা সংজ্ঞাটা কি বলবো? দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা না প্রধান অক্ষের একগুচ্ছ সমান্তরাল রশ্মি যখন কোনো লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর একটা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হবে উত্তল লেন্সের ক্ষেত্রে, অথবা প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে অবতল লেন্সের ক্ষেত্রে, সেই নির্দিষ্ট বিন্দুকেই বলা হবে কি দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাসের ছবিটা দেখো ঠিক অপোজিট, একে অপরের অপোজিট। এবারে আমরা যদি একটু ফোকাস তলের কথাটা ভেবে নিই, ফোকাস তল কি না, ফোকাস বিন্দুতে যদি আমরা একটা তল কল্পনা করি, সেই তলটাই হচ্ছে ফোকাস তল। এখানেও তাই, এইটা হচ্ছে ফোকাস তল MN যদি নাম দিই, আর এটাও হচ্ছে ফোকাস তল MN। তাহলে ফোকাস বিন্দুগামী যে তল অবস্থিত, যেটা প্রধান অক্ষের ওপর লম্বভাবে অবস্থিত, তাকে আমরা ফোকাস তল বলবো। চলে যাচ্ছি পরের টপিকে। আচ্ছা, এখানে আমরা যে ছবিটা এঁকেছি দেখো, এই ছবিতে ও হচ্ছে আলোক কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস বিন্দু। এখন আমরা ফোকাস তল শিখে গেছি, ফোকাস বিন্দু শিখে গেছি, আর আমরা শিখবো যে ফোকাস দূরত্ব। সেটা কি না, আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্বকেই আমরা ফোকাস দূরত্ব বলবো, এবং সেটা স্মল f দিয়ে আমরা চিহ্নিত করি। তাহলে OF হচ্ছে ফোকাস দূরত্ব, যে কোনো দূরত্বকে সব সময় আমরা আলোক কেন্দ্র থেকে মাপবো। তাহলে OF হচ্ছে ফোকাস দূরত্ব, তাকে আমরা f বলছি। এখানেও তাই, OF বা OF1 = স্মল f। ঠিক আছে? আর কি এই ফোকাস তলটার একটা বৈশিষ্ট্য আমরা বলি, যদি আলোক রশ্মি তির্যকভাবে লেন্সের ওপর আপতিত হয়, তির্যকভাবে অর্থাৎ যখন লেন্সের ওপর তির্যকভাবে আপতিত হচ্ছে, যদি ছবিটা একটু ছোট্ট করে আমরা দেখি, একটা লেন্স, সেই লেন্সে প্রধান অক্ষ আলোক কেন্দ্র, এখন তির্যকভাবে যদি রশ্মিটা আপতিত হয় এরকম ভাবে, তারা একে অপরের সঙ্গে সমান্তরাল, কিন্তু এই প্রধান অক্ষের সঙ্গে দেখো কোণ করে আছে, এই ধরনের রশ্মিকে আমরা তির্যক রশ্মি বলবো। এবার এই রশ্মিগুলো যখন লেন্স দ্বারা তার প্রতিসরণ ঘটবে, তখন তারা কি হবে, আমরা ওইভাবেই দেখবো যে তারা তখন এইরকম একটা জায়গায় মিলিত হবে, এবং সেই যে বিন্দু তাকে আমরা কি বলবো, এবং দেখবো যে সেটা আসলে এটা হচ্ছে ফোকাস বিন্দু। সেই ফোকাস বিন্দুগামী যে তল, অর্থাৎ ফোকাস তল যেটা আমরা বলছি, সেই ফোকাস তলে কিন্তু অবস্থিত। এই বিন্দুটা কোথায় অবস্থিত, যে তির্যকভাবে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মিগুলো যে বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, সেই বিন্দুটা কোথায় অবস্থিত, ফোকাস তলে অবস্থিত, এবং এই বিন্দুটাকে আমরা বলবো গৌণ ফোকাস। তাহলে বোঝাই যাচ্ছে, এখান থেকে ছোট প্রশ্ন যেমন আসে যে মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি,
তখন আমাদের উত্তর হবে মুখ্য ফোকাসের সংখ্যা যে কোনো লেন্সের ক্ষেত্রে দুটি। আর যদি প্রশ্ন আসে আচ্ছা গৌণ ফোকাসের সংখ্যা কটি? গৌণ ফোকাস হচ্ছে রশ্মিগুলো যেমন ভাবে তির্যক হবে, বিভিন্ন করে তির্যক হতে পারে, তাহলে সেইভাবে তার অবস্থান কিন্তু ফোকাস তলের ওপর বিভিন্ন বিন্দুতে হবে। তাহলে একটা তলে অসংখ্য বিন্দু থাকে, তাহলে ফোকাস বিন্দুর সংখ্যা কিন্তু গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা এখানে আমাদের উত্তর হবে অসংখ্য। এর কোনো নির্দিষ্ট মান নেই, অসংখ্য গৌণ ফোকাস বিন্দু হতে পারে। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। এখন আমরা লেন্সের মাধ্যমে বিভিন্ন প্রতিবিম্ব গঠন দেখব। তোমাদের বইতে 3টে ছবি রয়েছে, ঠিক আছে, 3টে অবতল লেন্সের জন্য, 3টে উত্তলের জন্য আর একটা অবতলের জন্য। তাহলে আমরা চলো দেখে নিই উত্তল লেন্স দ্বারা খর্বাকার প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়। এখানে আমাদের প্রতিবিম্ব গঠন শিখতে গেলে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে, আমি এখানে আঁকাটা বোঝানোর সময় তোমাদেরকে বলবো, তোমরা এই দুটো জিনিস মাথায় রাখলে যে কোনো ছবি তোমরা নির্ভুল আঁকতে পারবে। তাহলে প্রথমেই আমরা দেখে নেব একটা উত্তল লেন্স রয়েছে, তাকে আমরা এল নাম দিচ্ছি। সেই উত্তল লেন্সের ও হচ্ছে আলোক কেন্দ্র, আর প্রধান অক্ষ হচ্ছে এই রেখাটা, এটাকে আমরা এক্স ওয়াই নাম দিতে পারি। এইবার আমরা এখানে লিখে দেব তলায় যে ও আলোক কেন্দ্র, এক্স ওয়াই প্রধান অক্ষ, আর লেন্সের দুটো ফোকাস, একটা এফ, আর দুটোকে আমি এফ লিখেছি, F1 F2 লেখার দরকার নেই। আমরা দুদিকেই ফোকাস দূরত্বটাকে আমাদের প্রয়োজন, ফোকাস বিন্দুটাকে প্রয়োজন। মুখ্য ফোকাস প্রথম মুখ্য না দ্বিতীয় মুখ্য ফোকাস সেটা উল্লেখ করার প্রয়োজন নেই, তাই আমরা ফোকাস আর সিটা এইভাবে এঁকেছি, ফোকাস বিন্দু আর সি হচ্ছে বক্রতা কেন্দ্র। এবারে হচ্ছে আঁকবো কিভাবে। তোমরা যখন তোমাদের কাছে কাটা কম্পাস আছে, তোমরা একটা বৃত্তচাপ আঁকবে, কাটা কম্পাসটাকে বসিয়ে এইভাবে বৃত্তচাপ আঁকলে, একই বৃত্তচাপ ওইখানে আঁকলে, তাহলে দুটো বৃত্তচাপ একটা জায়গায় ছেদ করে, তাহলে প্রথমে একটা বৃত্তচাপ আঁকলে, আবার একটা বৃত্তচাপ আঁকলে, তাহলে দুজনে ছেদ করলো। আর বৃত্তচাপ আঁকার সময় তুমি কেন্দ্রগুলো পেয়ে যাচ্ছ, তাহলে একটা বৃত্তের কেন্দ্রই হচ্ছে বক্রতা কেন্দ্র, সেটা সি। এইবার তোমরা ওই মাঝখানের বিন্দুটাকে ও বসালে, একটা প্রধান অক্ষ টানলে। এবার যেটা করবে, তুমি ওসি দূরত্বটা স্কেল দিয়ে মেপে নেবে। স্কেল ধরে দেখলে যে ওসি ধরো 6 সেন্টিমিটার হলো, তাহলে তুমি এফ কে কোথায় বসাবে? 6 সেন্টিমিটারের ঠিক মাঝখানে, অর্থাৎ 3 সেন্টিমিটারে এফ কে তুমি লোকেট করবে বা নাম দেবে, এফ হচ্ছে ওখানে অবস্থিত। তাহলে বোঝা গেল কম্পাসের সাহায্যে আমি দুটো সমান মাপের বৃত্তচাপ আঁকবো, তারা যুক্ত হয়ে লেন্স তৈরি করলো। বৃত্তচাপ আঁকার সময়ই আমি কি পেয়ে যাব না, বক্রতা কেন্দ্র পেয়ে যাব। বক্রতা কেন্দ্রগুলোকে যুক্ত করলেই আমরা প্রধান অক্ষ পেয়ে যাচ্ছি। আর প্রধান অক্ষ লেন্সের দুটো মাথা যে বিন্দু রয়েছে তাদেরকে যদি ডটেড লাইন দিয়ে যুক্ত করি, তাহলে ওই ছেদ বিন্দুটাই হয়ে যাচ্ছে ও, যেটা আলোক কেন্দ্র। এইবার ও থেকে সি অবধি মাপলাম, মেপে আমি 6 সেন্টিমিটার পেলে এফ কে বসালাম 3 সেন্টিমিটারে। এইভাবে সব ছবিগুলো, লেন্সের ছবিগুলো আমরা আঁকবো। আচ্ছা, এরপর আমরা কি করছি না, এই অবস্থায় বস্তু কোথায় অবস্থিত? বস্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি সি এর থেকে বেশি দূরে, লেন্সের সামনে সি এর থেকে বেশি দূরে অবস্থিত, অর্থাৎ বস্তু কিন্তু সি এর থেকে বেশি দূরে অবস্থিত। তাহলে এই অবস্থায় আমরা বস্তুকে রাখলাম এবং প্রথম অবস্থায় বস্তুটার নাম দিলাম পিকিউ। তাহলে পিকিউ থেকে একটা সমান্তরাল রশ্মি, যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, সেই রশ্মিটা লেন্সের উপর আপতিত হয়ে যখন প্রতিসরণ ঘটবে, আমরা জানি সমান্তরাল রশ্মি লেন্সের ফোকাস দিয়ে যায়, তাহলে ফোকাস বিন্দু দিয়ে কিন্তু চলে গেল। তাহলে আমরা স্কেল বসাবো, সমান্তরাল আঁকবো, ফোকাস দিয়ে চলে গেল প্রতিসরণের পর। আরেকটা রশ্মি যেটা ওই পি বিন্দু থেকে বেরোবে, সেটা কি, যেহেতু এটা পাতলা লেন্স, তাহলে আমরা বলেছিলাম পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র দিয়ে যখন যাবে তখন কিন্তু তার গতিপথের কোনো পরিবর্তনই এক্ষেত্রে ঘটবে না। তাহলে আমরা স্কেল বসিয়ে একদম ও বিন্দুগামী করে লাইনটা টানবো। তাহলে দেখা যাচ্ছে এই দুটো লাইন, যেটা প্রতিসৃত রশ্মি হিসাবে আমরা পাচ্ছি, তারা কিন্তু লেন্সের অপর পৃষ্ঠে অপর দিকে একটা বিন্দুতে মিলিত হয়েছে। সেই বিন্দুটা আসলে কি? সেই বিন্দুটা হচ্ছে এই যে পি থেকে আপতিত রশ্মিগুলো বেরিয়েছিল এবং তাদের প্রতিসরণের পর তারা যে বিন্দুতে ছেদ করবে সেটা আসলে হচ্ছে পি বিন্দুর প্রতিবিম্ব। তাহলে পি বিন্দুর প্রতিবিম্ব আমরা নাম দিচ্ছি পি ড্যাশ। এখন কিউ বিন্দুর প্রতিবিম্ব পেতে হবে, আমরা দেখতে পাচ্ছি পি কিউ প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত। তাহলে আমরা পি বিন্দু থেকে
পি ড্যাশ বিন্দু থেকে আমরা একটা লম্ব টানবো প্রধান অক্ষের উপর। তাহলে লম্ব টানা খুব সহজ, স্কেল বসিয়ে লম্বভাবে আমরা একটা লম্ব টেনে দিলাম। তাহলে ওই যে লম্ব টানার ফলে যে বিন্দুটাতে গিয়ে ছেদ করলো সেটা আসলে হচ্ছে কিউ বিন্দুর প্রতিবিম্ব। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ হয়ে গেল। আমি অ্যারোটা দিয়ে দিই, পি বিন্দুর দিকে অ্যারো ছিল, তাহলে আমি পি ড্যাশ বিন্দুতে অ্যারো দিলাম। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ হয়ে যাচ্ছে, পি ড্যাশ কিউ ড্যাশ হয়ে যাচ্ছে পি কিউ এর প্রতিবিম্ব, যেটা লেন্সের প্রতিসরণের ফলে তৈরি হলো। এবারে এই প্রতিবিম্বটার বৈশিষ্ট্যগুলো দেখব। বৈশিষ্ট্য বলতে প্রতিবিম্বটা কেমন তৈরি হয়েছে, এর কি কি বিষয় আমরা দেখতে পাচ্ছি। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য, প্রতিবিম্বটা কি হয়েছে, নাম্বার 1 হচ্ছে প্রতিবিম্বটা সদ্বিম্ব। সদ্বিম্ব কথাটার অর্থ কি, তোমরা সদ্বিম্ব মানে হচ্ছে সবসময় মনে রাখবে এইভাবে যে সদ্বিম্ব হচ্ছে সত্যি সত্যি প্রতিসৃত রশ্মিগুলো একে অপরের সঙ্গে মিলিত হয়ে যে প্রতিবিম্ব তৈরি করে তাকে আমরা সদ্বিম্ব বলবো। এবং এই সদ্বিম্বর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি এখানে একটা পর্দা রাখি বা কোনো স্ক্রিন রাখি তাহলে সেই সদ্বিম্বকে আমরা পর্দায় ফেলতে পারবো। সুতরাং পি ড্যাশ কিউ ড্যাশ হয়ে যাচ্ছে সদ্বিম্ব, যেটা আমরা পেলাম। নাম্বার 2 হচ্ছে, দেখো পি কিউ এর যে উচ্চতা তার থেকে পি ড্যাশ কিউ ড্যাশের উচ্চতাটা কিন্তু কম, তার মানে এখানে আমরা খর্বাকার প্রতিবিম্ব পেলাম, খর্বাকার বা ছোট প্রতিবিম্ব পেলাম। তাহলে খর্বাকার হলো প্রতিবিম্বটা। 3 নম্বর হচ্ছে, প্রতিবিম্বটা এখানে পি কিউ ওপরের দিকে ছিল, প্রধান অক্ষের ওপরের দিকে, এখানে পি ড্যাশ কিউ ড্যাশ প্রধান অক্ষ থেকে নিচের দিকে, অর্থাৎ জাস্ট উল্টে গেছে। এখানে আমরা বলবো প্রতিবিম্বটা উল্টো বা অবশিষ্ট। তাহলে 3 নম্বর হচ্ছে অবশিষ্ট প্রতিবিম্ব এখানে গঠিত হয়েছে। আর 4 নম্বর, বস্তুকে রেখেছি আমরা সি এর থেকে বেশি দূরত্বে, প্রতিবিম্ব কিন্তু এক্ষেত্রে তৈরি হয়েছে, প্রতিবিম্বের অবস্থান দেখো এফ আর সি এর মাঝখানে। তাহলে এটাই একটা ভালো বৈশিষ্ট্য। কোথায় তৈরি না, অপর পৃষ্ঠে প্রতিবিম্বটা অপর প্রান্তে, লেন্সের যেদিকে বস্তু তার উল্টো দিকে, বা অপর প্রান্তে সি ও এফ এর মাঝখানে, সি ও এফ এর মাঝে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর আমরা নেক্সট ছবিতে চলে যাব। ছাত্রীরা, এখন আমরা দেখব উত্তল লেন্স দ্বারা বিবর্ধিত প্রতিবিম্ব গঠন কিভাবে ঘটছে। তাহলে একইভাবে যেরকম আগে বলেছিলাম লেন্সটা কিভাবে আঁকবে তোমরা নিশ্চয়ই মনে রেখেছো। তাহলে লেন্সটা আঁকা হলো, তার সমস্ত বিন্দুগুলোকে আমরা নির্দিষ্ট করলাম, প্রধান অক্ষ আঁকলাম এফ সি এবং ও বিন্দুগুলোকে আমরা বসালাম। এরপর আমরা বস্তুকে কোথায় রেখেছি না, এখানে আমরা বস্তুকে রেখেছি, বস্তু হচ্ছে সি আর এফ এর মাঝে, লেন্সের সামনে সি আর এফ এর মাঝখানে আমরা পি কিউ বস্তুকে রেখেছি। এখন প্রথম রশ্মিটা কিভাবে নির্গত হচ্ছে না, পি থেকে একটা সমান্তরাল রশ্মি, যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এই রশ্মিটা এখানে তোমরা নাম দিতে পারো, ধরো পি এম নাম দিতে পারি এই বিন্দুটা। ঠিক আছে, আপতিত এই যে এই বিন্দুটা যেখানে আপতিত হয়েছে, তাহলে পিএম রশ্মিটা কিরকম না, এক্স ওয়াই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, সমান্তরাল রশ্মি সব সময় এফ বিন্দু দিয়ে যাবে, ফলে আমি অ্যারো দিয়ে প্রতিসৃত রশ্মিটাকে বুঝিয়েছি, সে গিয়ে এফ বিন্দু দিয়ে গেছে। একইভাবে পি থেকে অপর একটা রশ্মি যেটা ও বিন্দুগামী অর্থাৎ আলোক বিন্দুগামী, যেহেতু লেন্সটা পাতলা, আরেকবার বলছি, তাহলে তার অভিমুখের পরিবর্তন ঘটবে না, সে সোজা চলে যাবে এবং দুটো প্রতিসৃত রশ্মি তারা একে অপরকে যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে পি বিন্দুর প্রতিবিম্ব। এখন আমি পি বিন্দুর প্রতিবিম্ব পি ড্যাশ নাম দিলাম এবং সেখান থেকে একটা লম্ব টানলাম, যে লম্বটা কিউ ড্যাশ বিন্দুতে প্রধান অক্ষকে ছেদ করলো। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ হয়ে যাচ্ছে পি কিউ এর প্রতিবিম্ব। এখানে বক্তব্য হচ্ছে, আমি যে কথাটা তোমাদের বললাম, তোমরা যা এঁকেছো নিজেদের ভাষায় কোনটা কোন বিন্দু সেটা উল্লেখ করবে এবং নিজেদের ভাষায় ওই কথাগুলোই লিখবে, কিভাবে রশ্মি যাচ্ছে এবং প্রতিসৃত হয়ে তারা প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তারা তোমরা 2-3 লাইনের মধ্যে গুছিয়ে জিনিসটা লিখবে। নেক্সট হচ্ছে আমরা কি লিখবো না, এই প্রতিবিম্ব যেটা তৈরি হয়েছে তার বৈশিষ্ট্যগুলো কি কি। তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য একইভাবে যেহেতু সত্যি সত্যি প্রতিসৃত রশ্মিগুলো একে অপরের সঙ্গে মিলিত হয়ে প্রতিবিম্বটা গঠন করেছে, তাই এটা হচ্ছে সদ্বিম্ব। তাহলে সদ্বিম্ব।
নাম্বার 2 হচ্ছে যে দেখো এই যে প্রতিবিম্বটা আমরা দেখতে পাচ্ছি, এ কিন্তু এর মাথা উপরের দিকে, ওর মাথা নিচের দিকে, তার মানে উল্টো বা অবশীর্ষ। নাম্বার 3 হচ্ছে যেটা আমরা এখানে উল্লেখ করেছি, বিবর্ধিত, অর্থাৎ পিকিউ এর যা উচ্চতা তার থেকে কিন্তু পি ড্যাশ কিউ ড্যাশ অনেক বেশি, মানে অনেক বড়, অর্থাৎ এটা কিন্তু বিবর্ধিত হয়েছে, অর্থাৎ বড় হয়ে গেছে। আর এই কনসেপ্টটাকে কিভাবে ব্যবহার করা যায়, এটাকে আমরা বিভিন্ন কাজে, যেখানে আমাদের বিবর্ধনের প্রয়োজন আছে, অর্থাৎ কোনো জিনিসকে আমাকে অনেক বড় করে দেখতে হবে, সেই সমস্ত কাজে এই নীতিকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্রতিবিম্বগুলো বিবর্ধিত। নাম্বার 4 হচ্ছে কি না, কোথায় সি আর এফ এর মাঝখানে আমি বস্তুকে রেখেছিলাম, কিন্তু প্রতিবিম্ব দেখো কোথায় তৈরি হয়েছে, প্রতিবিম্ব কিন্তু সি এর থেকে দূরে, অর্থাৎ সি এর থেকে লেন্সের উল্টো দিকে সি এর থেকে দূরে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তাহলে এই 4টে বৈশিষ্ট্যের কথা আমরা মনে রাখবো। চলে যাচ্ছি নেক্সট ছবিতে। দেখো এখন আমরা পড়বো 3 নম্বর ছবি, উত্তল লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠন। প্রথম যে দুটো ছবি আমরা এঁকেছিলাম সেখানে আমরা দুটোই সৎবিম্ব পেয়েছিলাম, একটা কর্বাকার প্রতিবিম্ব আর একটা হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব। এখন আমরা দেখব এক্ষেত্রে কি ঘটনা ঘটে। এখন আমরা বস্তুকে, লেন্স এবং সমস্ত বিন্দুগুলোকে আমরা নির্দিষ্ট করেছি, এরপর আমরা বস্তুটাকে, পিকিউ বস্তুটাকে রেখেছি ও আর এফ এর মাঝখানে, অর্থাৎ এফ এর থেকে কম দূরত্বে, ফোকাস বিন্দুর থেকে বা ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বকে আমরা দূরত্বে বস্তুকে রেখেছি, ও আর এফ এর মাঝে যে কোনো বিন্দুতে আমরা বস্তুকে রেখেছি। এখন পিকিউ বস্তু থেকে প্রথম যেটা বেরোবে, একটা সমান্তরাল রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি টানলাম, কোথা দিয়ে যাবে, সে এফ বিন্দু দিয়ে নির্গত হলো। 2 নম্বর ছবি ওই একইভাবে পাতলা লেন্স যেহেতু, তাহলে ও বিন্দুগামী হয়েছে এবং ও বিন্দু দিয়ে যাওয়ার সময় তার কোনো রকম অভিমুখের পরিবর্তন না হয়ে সে সোজা বেরিয়ে গেল। এইবার দেখতে পাচ্ছি আমরা বারবার দেখছিলাম কি না, প্রতিসৃত রশ্মিগুলো একে অপরের সঙ্গে কি হচ্ছিল, মিলিত হচ্ছিল, কিন্তু এখানে যে প্রতিসৃত রশ্মি আমরা পাচ্ছি সেটা যদি আমরা খুব একটু ভালো করে দেখি, কি দেখতে পাচ্ছি না, রশ্মিগুলো অদ্ভুতভাবে যখন যাচ্ছে একে অপরের থেকে তার মধ্যে তাদের দূরত্বটা কিন্তু কি হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে। তাহলে যত তারা এগোবে, রশ্মিগুলো যত যাবে সামনের দিকে, তত কিন্তু তাদের মধ্যে দূরত্ব বাড়বে। তার মানে এইরকম রশ্মি যারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তারা কিন্তু কখনোই কি একে অপরের সঙ্গে মিলিত হবে না। তাহলে এদেরকে মেলাতে গেলে আমাদের যেটা করতে হবে, এদেরকে পেছনের দিকে সোজাভাবে আমাকে মেলাতে হচ্ছে। তাহলে যেহেতু আমি একে জোর করে মেলাচ্ছি, এটা সত্যি সত্যি মিলিত হচ্ছে না, ইমাজিনারি লাইন দিয়ে তখন আমরা মেলাবো, অর্থাৎ ডটেড লাইন দিয়ে আমরা তখন তাকে মেলাচ্ছি। তখন আমরা কি করব, এই প্রতিসৃত রশ্মিতে আমরা স্কেল ধরবো, সোজা একটা লাইন পেলাম, একে ডটেড লাইন দিয়ে মেলালাম। ঠিক একইভাবে এই প্রতিসৃত রশ্মিতেও স্কেল ধরে আমরা সোজা এই ডটেড লাইন ধরে মেলালাম। তাহলে এই ডটেড লাইনগুলো দেওয়ার পর তারা যে বিন্দুতে মিলিত হলো সেটাই হয়ে যাচ্ছে এই পি বিন্দুর প্রতিবিম্ব পি ড্যাশ। এবং এখান থেকে সবসময় আমরা যেটা করেছি, একটা লম্ব প্রধান অক্ষের ওপর আমরা টানবো, তাহলে প্রধান অক্ষের ওপর লম্ব টানছি, এবং এটা যেহেতু এটাও জোর করে করছি, এখানে সত্যি সত্যি মিলিত হচ্ছে না, তাই এখানে আমরা ডটেড লাইন ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে আমরা দেখতে পেলাম পি কিউ এর একটা প্রতিবিম্ব আমরা পাচ্ছি, সেটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। এবং এর যদি বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি, 1 নম্বর বৈশিষ্ট্য কি না, এটা যেহেতু রশ্মিটা যেহেতু সত্যি সত্যি মিলিত হয়নি, এদেরকে আমরা পেছনের দিকে ডটেড লাইন দিয়ে মিলিয়েছি, ইমাজিনারি লাইন দিয়ে মিলিয়েছি, কাল্পনিক রেখা দিয়ে মিলিয়েছি, তাই এটা কিন্তু অসৎ বিম্ব। তাহলে এটা অসৎ বিম্ব। 2 নম্বর হচ্ছে, দেখেই বুঝতে পারছি যে এর পি ও ওপরের দিকে, এর পি ড্যাশ অর্থাৎ প্রতিবিম্বের মাথাও ওপরের দিকে। এই প্রথম আমরা কিন্তু কি পেলাম না, সমশীর্ষ বা সোজা প্রতিবিম্ব পেলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে সমশীর্ষ প্রতিবিম্ব। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে প্রতিবিম্বটার সাইজ দেখেই বুঝতে পারছি যে অনেক বড়, বহুগুণ বিবর্ধিত, তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব। আর 4 নম্বর হচ্ছে যেদিকে বস্তু সেই দিকেই অবস্থিত। আগের দুটো আমরা কিন্তু যেদিকে বস্তু তার উল্টো দিকে অবস্থিত দেখেছিলাম, তৈরি হয়েছিল, কিন্তু যেদিকে বস্তু রয়েছে
আমরা সেদিকেই কিন্তু প্রতিবিম্ব পেয়েছি, সেদিকেই প্রতিবিম্ব গঠিত হয়েছে। এরপর আমাদের এখান থেকে একটা কথা বলার, সেটা হচ্ছে এই ব্যাপারটা বিবর্ধিত বিষয়টা, যেহেতু এটা বহুগুণ বিবর্ধিত হয়, তাহলে উত্তল লেন্সের এই যে নীতি, অর্থাৎ ফোকাসের থেকে কম দূরত্বে বস্তু রাখলে সেই বস্তুকে আমরা বড়ভাবে, উল্টো দিক থেকে যদি দেখি বস্তুটাকে আমরা বড়ভাবে দেখতে পাই। তাহলে এটা হচ্ছে বিবর্ধক কাঁচ হিসাবে আমরা উত্তল লেন্সকে ব্যবহার করে থাকি। অর্থাৎ এই বিবর্ধক কাঁচ মানে কি, যেখানে যেখানে আতশ কাঁচ, আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ওষুধের পেছনের ডেটটা, এক্সপায়ারি ডেট বা ওষুধের কম্বিনেশনগুলো কী কী সেগুলো যখন দেখতে হয়, বা একটা গ্লোবে আমরা যখন বিভিন্ন কান্ট্রিকে অবজার্ভ করব বা কোথায় কোনটা অবস্থিত, খুবই ক্ষুদি ক্ষুদি লেখা, সেগুলোকে আমরা বড় করে যখন দেখতে চাই তখন আতশ কাঁচ ব্যবহার করি। এবং এই আতশ কাঁচের কনসেপ্টটি কি, এটা হচ্ছে এই নীতিতে এফ এর থেকে কম দূরত্বে রাখলে বস্তুকে, তাহলে আমরা কিন্তু বহুগুণ বিবর্ধিত হবে এবং আমরা খুব স্পষ্টভাবে আমরা জিনিসটাকে দেখতে পাবো। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তল লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠন। লাস্ট যে ছবিটা সেটা আমরা পড়ে নেবো। তার আগে একটা কথা একটু বলে নিই, এখানে আমরা তিনটে পজিশন করলাম। কি কি? এক নম্বর হচ্ছে সি এর থেকে বেশি দূরে খর্বাকার প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব, সি এফ এর মাঝখানে। ঠিক আছে, 2 নম্বর ছবি ছিল, সেখানে আমরা বিবর্ধিত ও সৎ প্রতিবিম্ব পেয়েছি। আর 3 নম্বর ছবি হচ্ছে উত্তল লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব, যেটা এফ এর থেকে কম দূরত্বে। এছাড়াও বিভিন্ন পজিশন হয়। একটা হচ্ছে যদি আমরা বস্তুকে সি এ রাখি, অর্থাৎ বক্রতা কেন্দ্রে রাখি, তখন প্রতিবিম্বটা কি হবে এটা তোমাদের বইতে নেই, তোমরা শুধু ছবিটা আঁকতেই পারো। যেভাবে আমরা এই ছবিটা এঁকেছি সেইভাবেই তোমরা আঁকতে পারো যে বস্তুটা তখন সিতে অবস্থিত, অর্থাৎ বক্রতা কেন্দ্রে অবস্থিত। তখন প্রতিবিম্বটা হবে বস্তুর আকারের সমান সাইজের প্রতিবিম্ব। অর্থাৎ আমি যদি এখানে 5 সেন্টিমিটার নিই, তাহলে ওখানেও 5 সেন্টিমিটার প্রতিবিম্ব পাবো, সৎ প্রতিবিম্ব পাবো। আর কি না, এখানে সিতে রাখলে যেহেতু প্রতিবিম্বটা যে বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, ওই দিকে বক্রতা কেন্দ্রেই তৈরি হবে। তাহলে এখানে ওই যে অবস্থান, অর্থাৎ সি বিন্দুতে যদি আমরা কোনো বস্তুকে রাখি তখন আমরা কিরকম বৈশিষ্ট্য পাবো? 1 নম্বর হচ্ছে সমান সাইজ, বস্তুর আকারে সমান সাইজের প্রতিবিম্ব পাবো। 2 নম্বর হচ্ছে সিতে বস্তু অবস্থিত হলে সিতে প্রতিবিম্ব অবস্থিত হবে। 3 নম্বর হচ্ছে উল্টো প্রতিবিম্ব পাবো, অর্থাৎ এটা মাথা এদিকে থাকলে ওর মাথা নিচের দিকে থাকবে। আর 4 নম্বর হচ্ছে যেদিকে বস্তু তার উল্টো দিকে থাকবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো, এবং অবশ্যই কি সদ্বিম্ব, এটা আমি বলতে ভুলে গেলাম, অবশ্যই সদ্বিম্ব। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা সিতে থাকা অবস্থায় পাবো। আর একটা ছবি, যেটা আমরা যদি কোনো বস্তুকে এফ এ রাখি, ফোকাস তলে বা ফোকাস বিন্দুতে রাখি, সেক্ষেত্রে যে প্রতিবিম্ব পাবো সেটাও কি হবে, সেটাও হবে প্রতিবিম্বগুলো, যে রশ্মিগুলো বা প্রতিশ্রিত রশ্মিগুলো, সেটা একে অপরের সঙ্গে কি হবে, সমান্তরাল হবে। ফলে সমান্তরাল রশ্মিগুলো কখনোই একে অপরের সঙ্গে মিলিত হয় না। তাহলে সেক্ষেত্রে সৎ প্রতিবিম্ব, অবশিষ্ট বা উল্টো প্রতিবিম্ব। আর কি, আর 3 নম্বর হচ্ছে যে প্রতিবিম্বটা বহুগুণ বিবর্ধিত, বহুগুণ বিবর্ধিত বড় হবে। আর কি, 4 নম্বর হচ্ছে কোথায় অবস্থিত হবে, অসীমে অবস্থিত হবে, অর্থাৎ অনেক দূরে তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে যদি বস্তুকে আমরা এফ এ রাখি। তাহলে লাস্ট ছবিটা, এই দুটো ছবি তোমরা প্র্যাকটিস করতে পারো। যদি তোমাদের মনে হয় আমাকে বললে আমি ক্লাসের দিন তোমাদের দেখিয়ে দিতে পারি এই ছবিটা এঁকে। এবার লাস্ট ছবি হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে। এখন আমরা দেখবো অবতল লেন্স দ্বারা কিভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এখন দেখো, একটা অবতল লেন্স এল নিয়েছি, তার প্রধান অক্ষ এক্স ওয়াই টেনেছি, এবং ওই প্রধান অক্ষের এই অবতল লেন্সের আলোক কেন্দ্র ওকে আমরা চিহ্নিত করেছি, এফ এবং সি বিন্দুগুলোকেও চিহ্নিত করেছি। এই অবস্থায় আমি একটা বস্তু পিকিউ নিয়েছি, যেটা লেন্সের সামনে যে কোনো অবস্থানে আমি নিতে পারি। আমি সি এর থেকে বেশি দূরে নিয়েছি, তোমরা প্রয়োজন হলে যে কোনো অবস্থানে নিতে পারো। এইবার এখানে আমি আলোক রশ্মিকে ফেলছি। এই ছবিটাকে আমি স্পেশালি দেখাচ্ছি যাতে তোমাদের আঁকতে সুবিধা হয় অবতল লেন্সের ক্ষেত্রে। এখানে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হলো লেন্সের উপর। তাহলে কি হবে, কোথা দিয়ে যাওয়ার কথা, ফোকাস দিয়ে। কিন্তু কখনোই অবতল লেন্সে আমরা দেখেছি যে রশ্মিটা কি হয়, একটা বিন্দুতে মিলিত হয় না, সবসময় অপসৃত হয়।
অপসৃত হয় মানে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেটাই ফোকাস বিন্দু। তাহলে এখানে ফোকাস বিন্দুটা এইদিকে। তাহলে আমরা দেখব এখন ছবিটা আমরা এইভাবে আঁকবো যে ফোকাস বিন্দুর এখানে আমরা এইভাবে আঁকবো, ফোকাস বিন্দু দিয়ে যাবে যেহেতু, তাহলে এইভাবে যখন রশ্মিটা বেরোবে লেন্স থেকে তখন কি হচ্ছে না, সে যখন প্রতিষ্ঠিত হবে সে কিন্তু কি হবে, তাকে যেন মনে হবে যে সে কোথা থেকে বেরোচ্ছে, এফ বিন্দু থেকে বেরোচ্ছে। ঠিক আছে, লেন্সটাকে একটু ছোট করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কোথা থেকে বেরোচ্ছে না, এইভাবে যখন যাচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার পর সে সবসময় কি হবে না, একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, যেটা আসলে ফোকাস বিন্দু। তাহলে ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তাহলে এই একটা ছবি আমরা এভাবে আঁকলাম। আর একটা ছবি কি, সে ও দিয়ে যখন যাবে অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে যাবে যখন, তখন কিন্তু কি হবে, তখন সে প্রতিষ্ঠিত হওয়ার পর ওই রেখা বরাবরই বেরিয়ে যাবে। এবং এটা আমরা জানি যে পাতলা লেন্সের জন্য ঘটে। তাহলে দেখো প্রতিষ্ঠিত রশ্মিগুলো কি হচ্ছে, একে অপরের সঙ্গে কোনোদিনও মিলিত হবে না। তাহলে এইরকম রশ্মিগুলোকে মেলাতে গেলে একমাত্র উপায় কি, পেছনের দিকে বর্ধিত করা। তাহলে একে পেছনের দিকে বর্ধিত করলে ওই লাইনটাই আমি পাবো, আর একে তো বর্ধিত করাই আছে অর্থাৎ এফ বিন্দু দিয়ে সে বেরিয়েছে। সুতরাং এই দুটো প্রতিষ্ঠিত রশ্মিকে পেছনের দিকে বাড়িয়ে আমি একটা ছেদ বিন্দু পেলাম, সেটা হচ্ছে পি ড্যাশ বিন্দু। তাহলে এখান থেকে আমি এখন পি ড্যাশ বিন্দু থেকে আমি উল্লম্ব টেনে দিলাম এবং এটাও ডটেড লাইন দিয়ে আঁকবো। এখানে আমরা পেয়ে গেলাম কিউ ড্যাশ বিন্দু। তাহলে দেখেই বুঝতে পারছি যে এই আকারটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে বৈশিষ্ট্য, এটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ হয়ে যাচ্ছে অসৎ বিম্ব। এর বৈশিষ্ট্যগুলো কি কি, অসৎ বিম্ব। কেন অসৎ বিম্ব, প্রতিষ্ঠিত রশ্মিগুলো মিলিত হয়নি, তাদেরকে পেছনের দিকে কাল্পনিক রেখা দিয়ে আমরা মিলিয়েছি। 2 নম্বর হচ্ছে খর্বাকার অর্থাৎ খুব ছোট প্রতিবিম্ব। 3 নম্বর হচ্ছে সমশীর্ষ, প্রত্যেকেরই মাথা ওপরের দিকে। আর 4 নম্বর হচ্ছে যেদিকে বস্তু সেই দিকেই প্রতিবিম্ব গঠিত হয়েছে। আর এখানে আমরা সবসময় মনে রাখবো, আমরা বস্তুকে যতই লেন্সের দিকে সরাই বা পিছনের দিকে আনি না কেন, সবসময় কি হবে, সবসময় কিন্তু প্রতিবিম্বের আকার যেরকমই হোক, প্রতিবিম্বের আকার হয়তো এর তুলনায় বাড়লো, কিন্তু সবসময় মূল যে বস্তু তার তুলনায় কিন্তু সবসময় ছোটই থাকবে। হয়তো সব থেকে ক্ষেত্রে কাছাকাছি গেলেও কখনোই এর থেকে বড় হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো অবতল লেন্সের ক্ষেত্রে আমরা মনে রাখবো। লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি, রৈখিক বিবর্ধন। বিবর্ধন কথাটার অর্থই হচ্ছে কি না, কত গুণ বাড়লো। কিন্তু এখানে রৈখিক বিবর্ধন বললে আমরা বুঝবো যে প্রতিবিম্বের আকার মূল বস্তুর আকারের থেকে বড় হয়েছে না ছোট হয়েছে, এবং সেই বিবর্ধনকে আমরা এম চিহ্ন দিয়ে, ম্যাগনিফিকেশন, তাই এম চিহ্ন দিয়ে প্রকাশ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এম কি, বিবর্ধন কি না, বস্তু প্রতিবিম্বের দূরত্ব আর বস্তু দূরত্বের অনুপাতকেই আমরা সবসময় রৈখিক বিবর্ধন বলবো। তাহলে প্রতিবিম্বের দূরত্ব, এখানে একটা ছবি আঁকা আছে, প্রতিবিম্বের উচ্চতা কি, পি ড্যাশ কিউ ড্যাশ, আর বস্তু উচ্চতা কি, পি কিউ। একে যদি এইচ ড্যাশ বলি আর এটাকে যদি এইচ বলি, এইচ ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব উচ্চতা, এইচ হচ্ছে বস্তু উচ্চতা। তাহলে এখানে আমাদের সংজ্ঞা কি হবে, রৈখিক বিবর্ধন হচ্ছে কি না, প্রতিবিম্ব উচ্চতা ও বস্তু উচ্চতার অনুপাতকেই আমরা রৈখিক বিবর্ধন বলবো। এভাবে এখানে তোমাদের একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা কি আমরা একটু দেখে নিই ছোট্ট করে। সেই প্রমাণটা হচ্ছে, দেখা যায় ম্যাগনিফিকেশনটা আসলে কি না, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের অনুপাতের সমান। কিরকম ভাবে আসছে আমরা দেখো, এই যে ছবিটা রয়েছে এই ছবিটা থেকেই আমরা সেই প্রমাণটা করতে পারি। এখানে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, কি কি, একটা হচ্ছে পি কিউ ও ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ ও। তাহলে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে আমরা, তোমরা ক্লাস 10 সদৃশ্যকোণী ত্রিভুজের উপপাদ্যগুলো পড়েছো, এই দুটো ত্রিভুজ কি সদৃশ্যকোণী, একটা হচ্ছে পি কিউ ও আর একটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ ও।
তাহলে আমি এই লাইনটা একটু মুছে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তাহলে এই দুটো যে ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কিভাবে সদৃশ্যকোণী হচ্ছে আমরা দেখে নিই। এরা সদৃশ্যকোণী ত্রিভুজ। কেন? দেখো, সদৃশ্যকোণী হতে গেলে তিনটে কোণকে সমান হতে হয়। তাহলে 1 নম্বর কোণ হচ্ছে এটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এও লম্বভাবে অবস্থিত প্রধান অক্ষের সঙ্গে, আর পি ড্যাশ থেকে আমরা লম্ব টেনেছি প্রধান অক্ষের ওপর, ফলে এই দুটো কোণই হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট হচ্ছে এই যে কোণটা, যেটা হচ্ছে পি ও কিউ বা পি ড্যাশ ও কিউ ড্যাশ, এটা কিন্তু একই কোণ, দুজনের জন্য একই কোণ। তাহলে একটা হচ্ছে 90 ডিগ্রি, দুজনেরই 90 ডিগ্রি আছে। আর একটা হচ্ছে কি 2 নম্বর হচ্ছে, আমি আর লিখছি না, এই কোণটা হচ্ছে তোমার কমন সাধারণ কোণ। আর 3 নম্বর হচ্ছে, তাহলে দুটো কোণ যদি পরস্পর সমান হয় তাহলে 3 নম্বর যে কোণগুলো, এই কোণগুলো কি হবে? সমান হবে। তাহলে তিনটে কোণই পরস্পর সমান, তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিয়মটা কি, উপপাদ্যতে তোমরা কি শিখেছো? তাহলে দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ্যকোণী হয় তাদের বাহুগুলোর অনুপাত সবসময় অপর বাহু দুটোর অনুপাতের সমান। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার অনুপাত, অর্থাৎ পি ড্যাশ কিউ ড্যাশ বাই পি কিউ, এই বাহু দুটোর অনুপাত কি হবে না এই বাহুগুলোর অনুপাতের সঙ্গে সমান। এই বাহুটার নাম কি? পি ড্যাশ কিউ ড্যাশ ও এর এই বাহুটা হচ্ছে ও কিউ ড্যাশ, আর একটা বাহু পি কিউ ও এর এই বাহুটার নাম কি? ও কিউ। তাহলে এই দুটো ত্রিভুজের বাহুর সঙ্গে সমান হলো। এবারে পি ড্যাশ কিউ ড্যাশকে আমরা এইচ ধরছি, এইচ ড্যাশ ধরছি, আর পি কিউ কে এইচ লিখেছি, এই যেখানে লিখেছি। তাহলে এইচ ড্যাশ বাই এইচ ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, সরি, ও থেকে প্রতিবিম্বের দূরত্ব, তাকে আমরা সব সময় প্রতিবিম্ব দূরত্ব হিসেবে জানবো। সেটা কি? তাকে আমরা ভি দিয়ে লিখবো। ভি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, যেখানে প্রতিবিম্ব অবস্থিত তার দূরত্ব। আর ও থেকে কিউ পি কিউ এর দূরত্ব, অর্থাৎ ও থেকে পি বস্তু কত দূরে আছে, অর্থাৎ তাকে আমরা ইউ চিহ্ন দিয়ে লিখবো, তাকে আমরা বলবো বস্তু দূরত্ব। তাহলে দেখতেই পাচ্ছি এই দুটো সদৃশ্যকোণী ত্রিভুজের কনসেপ্ট থেকে সমান। সুতরাং রৈখিক বিবর্ধনের নতুন সংজ্ঞা কি পেলাম? ভি বাই ইউ। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো লেন্স দ্বারা প্রতিসরণের ফলে যে গঠিত প্রতিবিম্ব তার রৈখিক বিবর্ধন বলতে আমরা যেটা বুঝি যে প্রতিবিম্ব দূরত্ব ও বস্তু দূরত্বের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে রৈখিক বিবর্ধন এম এর মানটা তোমাদের কি মনে হয়? প্রতিবিম্ব দূরত্বটা কি ছোট, বস্তু দূরত্বটা বড়, তাহলে ওপরে ছোট নিচে বড়, তাহলে এর ভাগফলটা সবসময় কি হবে? লেস দেন 1 হবে। সরি, তাহলে এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে সবসময় ম্যাগনিফিকেশন লেস দেন 1। গ্রেটার দেন 1 কখন পাবো? যখন আমরা বিবর্ধিত প্রতিবিম্ব পেয়েছিলাম, যখন বস্তু কোথায় ছিল না সি আর এফ এর মাঝখানে ছিল, তখন আমরা অনেক বড় প্রতিবিম্ব পেয়েছিলাম উত্তল লেন্সের ক্ষেত্রে। অথবা এফ এর থেকে যখন কম দূরত্বে ছিল তখনও আমরা কি পেয়েছিলাম? এম গ্রেটার দেন 1। আর একটা হচ্ছে এম কখন ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ কখন প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব সমান হয়ে যাবে, বা প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতা সমান হবে যখন সি অবস্থানে থাকবে। অর্থাৎ যখন আমি সিতে রাখবো উত্তল লেন্সের ক্ষেত্রে, তখন সিতেই গঠিত হবে। সুতরাং এখানে আমরা এই তিনটের একটা করে বৈশিষ্ট্য, মানে একটা করে ছবির কথা মনে রাখবো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। পরের দিন সরল ক্যামেরা থেকে শুরু হবে। তোমরা খুব ভালো করে আমার ভিডিওটা দেখবে, দেখে প্রত্যেকটা প্র্যাকটিস করবে। ছবিগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, 3 নম্বরের প্রশ্ন থাকে। ছবিগুলো নির্ভুল আঁকলে 3-এ 3 পাওয়া কিন্তু খুবই সহজ। আর এই সংক্রান্ত একটা ওয়ার্কশিট দেওয়া হবে, সেই ওয়ার্কশিটে কিছু অঙ্কও তোমাদের করতে দেওয়া হবে। ফর্মুলা তোমরা এখানেই পেয়ে যাচ্ছ, এবং তোমাদের খুব ভালো করে জিনিসটা রেডি করবে। কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে কিন্তু জিজ্ঞেস করবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।